কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামির দিন শেষ। মুস্তাফিজুর রহমান ইস্যুতে এভাবেই ভারতকে কঠোর জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, দুই দেশের উগ্রবাদীরা সেই সম্পর্ক জটিল করে ফেলছে আরো। একবার ভাবেন বিপিএল এ ভারতের একটা ক্রিকেটার, হ্যাঁ আছে না কিছু ক্রিকেটার, তো ওদেরকে যদি এই মুহূর্তে 8 কোটি 10 কোটি টাকা দিয়া কিনা হয়, আর বাংলাদেশের একটা খেলোয়াড় এরকম যাদেরকে চিনি তাদেরকে নেওয়া না হয়, তাহলে এই দেশে দিল্লি না ঢাকা একটা স্লোগান আসবে নাকি আসবে না? আসবে। তো এই স্লোগানে কি হবে? সেই খেলোয়াড়ের কপাল পড়বে। তো বাঙালিরা যদি এরকম করি, এই ভূখণ্ডে বসবাসকারী প্রতিবেশী রাষ্ট্র 3 গুণ আরো এইসব বিষয়ে অ্যাডভান্স। ভারতের বিরুদ্ধে আসিফ নজরুলের আবারও ফাঁকা আওয়াজ মুস্তাফিজ প্রসঙ্গে। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা আঁচ করতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই আসিফ নজরুলদের জন্যই আমার 9 কোটি 20 লাখ রুপি লস হতে যাচ্ছে। প্রিয় দর্শক, বলছিলাম মুস্তাফিজুর রহমানের কথা। আইপিএলে ডাক পেয়েও তিনি খেলতে পারছেন না বাংলাদেশের রাজনৈতিক কারণে। এ বিষয়ে বিশ্লেষকগণ উপদেষ্টাদের ধুয়ে দিচ্ছেন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। ভারতের বিরুদ্ধে আসিফ নজরুলের আবারও ফাঁকা আওয়াজ মুস্তাফিজ প্রসঙ্গে। ইতিমধ্যেই একদিন পুরনো হয়ে গেছে খবর যে আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, পেসার মুস্তাফিজুর রহমান অংশ নেবার সবকিছু পাকাপোক্ত, সবকিছু ফাইনাল, চুক্তি কমপ্লিট। কত অ্যামাউন্টে চুক্তিবদ্ধ হয়েছে সবকিছু কমপ্লিট। 9 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজ বাংলাদেশের একমাত্র খেলোয়াড় এবার কলকাতা নাইট রাইডার্সে অন্তর্ভুক্ত হয়েছিলেন। কিন্তু গতকালকে বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI থেকে জানানো হয়েছে যে মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে খেলবার সুযোগ পাবেন না, এবং কলকাতা নাইট রাইডার্সও যে দলের হয়ে মুস্তাফিজের খেলবার কথা ছিল, সেই দলও গতকালকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে মুস্তাফিজকে তারা নিচ্ছেন না। আর এরই প্রতিক্রিয়া হিসেবে গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা, নব্য ক্রীড়া উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চলে যাওয়ার পরে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল। তিনি গতকাল সোশ্যাল মিডিয়ায় আবার একটি হম্বিতম্বি করেছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন। সেটু আপনারা হয়তো অনেকে দেখেছেন, তারপরেও একটু বলি যে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসিফ নজরুল একটার পর একটা বাংলাদেশের পেছনে বাঁশ দিয়ে দিচ্ছেন, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন। এই নিন্দা প্রতিবাদে আমাদের তো কোনো উপকার আসছে না, আমাদের তো কোনো কাজে লাগছে না। একমাত্র খেলোয়াড় মুস্তাফিজ অংশ নিয়েছিল, সেটা বন্ধ হয়ে গেল এই আসিফ নজরুলদের কারণে। আসিফ নজরুল স্ট্যাটাসে আরো লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন ICCর কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারবেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আপনারা জানেন যে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনা আমি দিয়েছি। আমি তথ্য সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে IPL খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। আসিফ নজরুল, গোলামির দিনটা কিভাবে শেষ হলো? একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছেন। এই ক্ষতির কি কোনোদিন পূরণ হবে না? নিশ্চয়ই একদিন পূরণ হবে, কারণ বাংলাদেশের মানুষকে ভুল ভাল বুঝিয়ে যা খুশি তাই করে এই যে ICCর কাছে অভিযোগ দেবেন। গতকালকে
আসিফ নজরুল লিখেছেন, কিন্তু আসলে কি বাস্তব অবস্থা কি? এই আইসিসির কাছে অভিযোগ কি আসলে দেওয়া সম্ভব? আসিফ নজরুলের এই স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুর বদল, মুখে হম্বিতম্বি করলেও শেষমেশ ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি আইসিসিকে লেখা চিঠিতে জানাবে না বিসিবি। আর জানালে উপায় কি হবে? জানালে কোনো উপায় নেই। আইসিসিও ভারতের দখলে। কিভাবে ভারতের দখলে বলছি, এখনো পর্যন্ত যা খবর তাতে আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হতে পারে, এতটুকুই। নিরাপত্তার বিষয়ে কি কি পদক্ষেপ করা হচ্ছে সেটা জানতে চাওয়া হতে পারে, কিন্তু ম্যাচ সরানোর দাবি তাতে থাকবে না। মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ায় অপমানিত এবং ক্ষুব্ধ বাংলাদেশ। অপমানিত নিজেরাই যদি হন, এই অপমানের জন্য আমি একজন বাংলাদেশি হিসেবে আমার কোনো নেই। অপমান হওয়ার মতোই কাজ করেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশের কিছু জনগণ। ভবিষ্যতে, আমি গতকালকের ভিডিওতেও বলেছি, ভবিষ্যতে আমাদের জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। বাংলাদেশ যতই হুম্মিতুম্মি করুক না কেন, বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই এর মতো শক্তিশালী সংস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার মতো আসলে আমাদের বাংলাদেশের ক্ষমতা নাই। বাংলাদেশের আপামর জনগণকে এটা বুঝতে হবে। আসিফ নজরুলরা আপনাদের ব্রেন ওয়াশ করতে চায়, আপনাদের মিথ্যা বোঝাইতে চায়। গতকাল আসিফ নজরুলের স্ট্যাটাসে মনে হচ্ছিল যেন ক্রীড়া উপদেষ্টার নির্দেশ মেনে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন করবে বিসিবি, কিন্তু শেষ মুহূর্তে তাদের বোধোদয় হয়েছে। বিসিবি বুঝতে পেরেছে যে মাত্র 1 মাসের মধ্যে আর বিশ্বকাপের ভেন্যু বদল সম্ভব নয়, কারণ ইতিমধ্যে কোন ভেন্যুতে কতটা খেলা হবে, কি হবে, সবকিছু রেডি হয়ে গেছে। একবার ভাবেন, বিপিএল এ ভারতের একটা ক্রিকেটার, হ্যাঁ আছে না কিছু ক্রিকেটার, তো ওদেরকে যদি এই মুহূর্তে 8 কোটি 10 কোটি টাকা দিয়া কিনা হয়, আর বাংলাদেশের একটা খেলোয়াড় ধরেন তামিম ইকবাল উড়ে না নেওয়া হয়, তারপর হচ্ছে ধরেন মুশফিকুর করিম বা রহমান ওনাকে নেওয়া না হয়, এরকম আমরা যাদেরকে চিনি তাদেরকে নেওয়া না হয়, তাহলে এই দেশে দিল্লি না ঢাকা একটা স্লোগান আসবে নাকি আসবে না? আসবে। তো এই স্লোগানে কি হবে? সেই খেলোয়াড়ের কপাল পড়বে। তো বাঙালিরা যদি এরকম করি, এই ভূখণ্ডে বসবাসকারী প্রতিবেশী রাষ্ট্র 3 গুণ আরো এইসব বিষয়ে অ্যাডভান্স। ভারতের ফিলিংসটা কি? ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত বাংলাদেশে একটা অলিখিত যুদ্ধ শুরু হতে যাচ্ছে, আর এই যুদ্ধের বাটে পড়ে গেছে কে? ওয়ান এন্ড অনলি ব্লুটুথ কিং মানে শাহরুখ খান। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ থেকে মাত্র হাতে গোনা 2-3 জন ক্রিকেটার যারা আইপিএল এ ডাক পান, এর মধ্যে অন্যতম হচ্ছে মুস্তাফিজ। তো এইবারও আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স যেই দলটা আছে, যেটার মূল মালিক হচ্ছেন শাহরুখ খান, তার দলে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, বিতর্ক, গালাগালি, শাহরুখের 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু হয়েছে। এমনকি সেখানের উগ্রবাদী কয়েকটা সংগঠন এই আলটিমেটামও দিছে, কেমনে খেলে হাম দেখে লেঙ্গে, ক্যাসে খেলতে হ্যাঁ, পারলে মানে ক্রিকেট আর কি। তো এই ইস্যুতে শাহরুখ খানকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ জানিয়েছে একাধিক হিন্দু ধর্মগুরু এবং বিজেপির নেতারা। আর এই বিষয়টিকে নিয়ে আবার ভারতেও 2টা রাজনীতি চলছে। বিজেপি ঘনিষ্ঠ কিছু নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার প্রেক্ষাপটে কিভাবে শাহরুখ খানের দল একজন বাংলাদেশি ক্রিকেটারকে তার দলে নেয়। তো আমাদের দেশে হইলেও যে ভিডিওর প্রথমে বললাম, আমরাও কিন্তু কইতাম হ্যাঁ কিভাবে ভারতের ক্রিকেটার এই দেশে আনলো, তার বাড়িঘর ভাঙ্গা ফেলো, প্রতিষ্ঠান উড়াই দাও, গুড়াই দাও। সিমটম কিন্তু সেমই, শুধুমাত্র ভাষা এবং দেশটা আলাদা। তো ভারতের যা করতেছে তাদের দেশে তারা শতভাগ যৌক্তিক। তবে আমাদের দেশের কিছু সুবিধাবাদী ক্রিকেটার আছে, এর মধ্যে মুস্তাফিজুর রহমান আমার খুবই পছন্দের, কিন্তু রাষ্ট্রীয় কোনো ইস্যুতে এরা দেখবেন চুপচাপ বসে থাকে। এরা ক্রিকেট খেলে পয়সা কামায়, মাল কামায়, কিন্তু রাষ্ট্র নিয়া, হাদি নিয়া, অথবা এই যে যা হয় দেশে সব চুপ করে বেশ ধরে থাকে। হ্যাঁ, গোপনে গোপনে খেলে, সর্বোচ্চ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়। কিন্তু আপনি ভারতের দিকে তাকান, ভারতের নায়ক নায়িকা থেকে শুরু করে ক্রিকেটার, তাদের ন্যাশনাল কোনো ইস্যুতে তারা কিন্তু কথা বলে। অবশ্য তাদের দেশের ক্রিকেটারদের উপর ওইরকম ঝামেলাও হয় না, বাংলাদেশে আবার হয়। যেমন ধরেন মাশরাফি দৌড়ের উপর আছে, সাকিব আল হাসান বাংলাদেশে ঢুকতে পারতেছে না, অবশ্য 2জন আবার এমপিও ছিল রাজনৈতিক ভাবে। তো এরকম অনেক কিছু কিন্তু ঘটে। এখন দেখা যাচ্ছে যে ভারতের আমজনতা যারা আছে, হিন্দুরা মানে কট্টরবাদী, তাদের বক্তব্য কেকেআর এর ব্যবস্থাপনা যে টিম আছে, ম্যানেজমেন্ট, মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে হবে এবং তাকে দেওয়া যে পারিশ্রমিক 9 কোটি টাকার উপরে, এই টাকাটা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদেরকে দিতে হবে।
আর ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুর তিনি খুব কড়া ভাষায় সমালোচনা করেছেন। আর ভারতীয় গণমাধ্যমকে তার সাক্ষাৎকার তিনি বলছেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রেক্ষাপটে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে। আর তাকে দেওয়া 9.2 কোটি রুপি, বাংলাদেশি টাকা প্রায় 11 কোটি টাকা বা 10.5 কোটি প্লাস মাইনাস হবে, এটা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি হিন্দু পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হোক যাতে ক্ষমা প্রকাশ পায়। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা ডিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমি মনে করি না এটার সাথে অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন সেটা কনফ্লিক্টিং হবে, কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে, আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে। সেন্টারটা মুখে বলা, প্ল্যান করা বা কার্যত করা খুব কঠিন কাজ একটা, যেহেতু আমাদের যে 25 জন ডিরেক্টরের 23টা ডিপার্টমেন্ট আছে, আমরা সকলের সম্মিলিত সাহায্যে আমরা এই পর্যন্ত এসেছি। এবং আপাতত আমরা যেটা চিন্তা করছি যে এই 2026-এ আমরা যতগুলো সম্ভব, কেননা এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আপনারা জানেন যে মে পর্যন্ত আমরা ক্রিকেট মানে খেলার মতো পরিবেশ এখানে থাকে, ওয়েদার মিলিয়ে মে পর্যন্ত আমরা আরো দুটো যে আমাদের বিভাগ আছে সেখানে আমরা চেষ্টা করবো। বাই 2026 আমরা 8টা জেলাতেই আমরা এই অফিস সেট আপ করার প্ল্যান আছে আমাদের ইনশাল্লাহ। আমাদের প্ল্যান হচ্ছে যে এই অফিসটা করা হচ্ছেই এই সমস্যাগুলো সলভ করার জন্য, কেননা সবাই যাতে খেলতে পারে এবং খেলতে খেলতে ভালো খেলোয়াড় হতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। ভালো উইকেট, ভালো আউটফিল্ড তৈরি করা যায়, এই জন্য আমরা উপজেলা পর্যায়ে যাওয়ার প্ল্যান করছি। বাট সবকিছু নির্ভর করবে ঢাকার প্ল্যান এবং এখানে যে রিজিওনাল অফিসটা থাকে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, কেননা ফেসিলিটি ছাড়া তো কোনো ভেন্যু মানে ক্রিকেট খেলেই কোনো মানে হয় না। তো সেটা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আপনারা জানেন এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এটা এক্সপেন্সিভ কাজ। কিছু কিছু জায়গায় আমাদের এমওই করতে হয়, বিভিন্ন আদার ডিপার্টমেন্টের সাথে, আমরা এনএসসির সাথে আমাদের কাজ করতে হয়। তারপর আমরা এটা আমাদের ওয়ান অফ দ্য মেজর যেটা প্রজেক্ট বলতে পারেন যে আমরা কিভাবে আরো ক্রিকেট ভেন্যু বাড়াতে পারি, নট এ স্টেডিয়াম। 11টা উপজেলার জন্য একটা কোচের পক্ষে এটা সম্ভব না। তো আমরা হয়তো এই কোচের সংখ্যাও বাড়াবো এবং বেসড অন প্রায়োরিটি সেখানে কোচের সংখ্যা বাড়ানো হবে। এটা আমাদের যে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান আছেন ইশতিয়াক সাদেক, এবং সেখানে আপনারা জানেন হেড অফ অপারেশন আছেন হাবিবুল বাশার সুমন, তারা খুব সব সিনসিয়ারলি এই জিনিসগুলো দেখছে। হাবিবুর রহমানের একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা খুবই আনএক্সপেক্টেড। সেই জায়গা থেকে এটা থেকে বিসিবির কোনো সে আছে কিনা, বা যদি না থাকে তাহলেও বলতে পারেন যে আপনাদের না সে থাকবে না কেন, বাট যেটা মানে এই মুহূর্তে যেটা আমরা যতটুকু ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়া, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের শুরু করি যে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট বা বাংলাদেশ ক্রিকেটের যে রিজিওনাল সেন্টারগুলো করছি সেটা নিয়ে। কেননা আপনারা জানেন যে আমরা প্রথমেই আমার প্রেজেন্টেশনের প্রথম লাইনটাই ছিল যে 25 বছর আগে আমরা প্রমিস করেছিলাম আইসিটি স্ট্যাটাস পাওয়ার সময় যে আমাদের ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করবো। তো আজকে একটা সফট লঞ্চিং হলো, বাট এটার নেক্সট প্ল্যানিং গুলো কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন করবো আমরা, সেই ব্যাপারে আপনাদের শুধু প্রশ্ন আশা করছি না, আপনাদের কিছু আপনাদের সাজেশন আশা করছি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি এবং বিশ্লেষকদের এমন মতামত নিয়ে মুস্তাফিজ ইস্যুতে আপনাদের বক্তব্য কী, এই বিষয়ে আপনাদের বক্তব্য আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।